পাকিস্তানের বর্তমান দলটাকে আমি কোনো অবস্থাতেই বাংলাদেশের চাইতে বেটার ক্রিকেট টিম মনে করি না। আপনি আমার সঙ্গে একমত নাই হতে পারেন, কিন্তু পাকিস্তানের এই দলটাকে আমি বাংলাদেশের চাইতে ক্রিকেট দল হিসেবে পিছিয়ে থাকা একটা দল বলে মনে করি। সিলেট টেস্ট দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড 156, যেটা অনেকেই হয়তো প্রত্যাশা করেননি। বাংলাদেশ ভালো বল করেছে বলেই পাকিস্তানকে 232-এ আটকে রাখতে পেরেছে। এই পর্যন্ত তো ঠিক আছে না, আমার কাছে ঠিক নেই। কেন ঠিক নাই? 184 রানে অপোনেন্টের 8 উইকেট চলে গেছে। কোন যুক্তিতে, কোন কারণে অপোনেন্ট 232 পর্যন্ত যাবে? এই যে শেষ 2 উইকেটে 45, 48, 46, 50 রান যোগ হয়ে যাওয়া, এটা অনেক বড় মাথা ব্যথার কারণ। এই যে 8 নম্বরে নেমে একজন ব্যাটসম্যান 38 রান করছেন, এটা কোনোভাবেই অ্যালাউ করার সুযোগ ছিল না। যখন 8 উইকেট 184-তে চলে গেল, তখন প্রিমিয়ার ফাস্ট বোলারদের এনে উইকেট দুমড়ে মুচড়ে দেওয়ার কিংবা পাকিস্তানকে অল আউট করার সুযোগটা কেন শান্ত নিলেন না? কেন স্পিনারদের দিয়েই চালিয়ে গেলেন? আমার এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। ক্যাপ্টেন তার কাছে কিংবা কোচের কাছে অবশ্যই ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। তাইজুল ভালো বল করেছেন, কিন্তু আপনি নর্মালি যে ধরনের বল করেন বা তাইজুলকে আমরা যে ধরনের বল করতে দেখে অভ্যস্ত, সাজিদকে কি কারণে এমন বল আপনি করতে যাবেন? সহজ কথায়, আমাদের মানিকগঞ্জে যখন আমরা ক্রিকেট খেলা দেখতাম, বলা হয়তো ঝুলাইয়া বল দেওয়া, লোপ্পা দেওয়া, ফ্লাইট, মানে আধুনিক ভাষায় ফ্লাইটের ডেলিভারি করা দরকার ছিল না। এই যে 1 ওভারে 3টা ছক্কা হজম করা, তারও আগে 3টা 4 হজম করা, আরেকটা ছক্কা হজম করা, আমি টির আগের কথা বলছি, সবগুলো তাইজুলের, মানে তাইজুলের বলে। এগুলো না পাকিস্তানকে 232 পর্যন্ত যেতে দিয়েছে। আমার বিবেচনায় পাকিস্তানের 200 করা উচিত ছিল না। পাকিস্তানকে 200-র আগে অল আউট করা দরকার ছিল, তাহলে দিন শেষে হয়তো বাংলাদেশের লিড 180+ হয়ে যেত। এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশ এখনো পর্যন্ত যে কোনো বিবেচনাতে কমান্ডিং পজিশনে আছে। এই 156 লিডকে বাংলাদেশ যদি 300 পর্যন্ত নিয়ে যেতে পারে, অর্থাৎ আর গোটা 150 রান যদি যোগ করতে পারে 110-এর সঙ্গে, যদি বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 250 করতে পারে, পাকিস্তানের জন্য খুবই টাফ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান তো ছেড়ে দেওয়ার পাত্র না। বাংলাদেশ এরই মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলেছে, শান্ত উইকেটে আছেন। লিটন ফার্স্ট ইনিংসের মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, বাট স্টিল খেলাটা ক্রিকেট। ফার্স্ট আওয়ার, ফার্স্ট সেশন, তৃতীয় দিন কি হবে আমরা জানি না। বাংলাদেশ যদি ভালো স্টার্ট করে তৃতীয় দিন ফার্স্ট মর্নিংয়ে, তাহলে বাংলাদেশ আপার হ্যান্ডের থাকা অবস্থানকে আরো স্ট্রং করতে পারবে। কিন্তু কোনো কারণে কুইক 2-3 উইকেট যদি পড়ে যায় 30-40 রানের মধ্যে, বাংলাদেশ উইল বি ইন সিরিয়াস প্রেশার। এখনো পর্যন্ত সিলেট টেস্ট বাংলাদেশের গ্রিপে রয়েছে। এখনো পর্যন্ত সিলেট টেস্টে বাংলাদেশ টপ টিমের মতো পাকিস্তানের এগেইনস্টে ডমিনেশন দেখিয়ে পারফর্ম করেছে। কিন্তু ওই যে শেষ 2 উইকেটে পাকিস্তান যে কত 46 রান 48 রান মতো যোগ করেছে, এটা ভালো হয়নি, একদমই ভালো হয় নাই। এই টেস্টের প্রেক্ষাপটে দিন শেষে এই রানটা যদি ভাইটাল হয়ে যায়, এই রানটুকু যদি জয় পরাজয় বড় পার্থক্য গড়ে দেয় বা গড়ে দিতেই পারে, তখন কিন্তু সেটা বাংলাদেশের কোচ এবং ক্যাপ্টেনকে, তাদেরকেই সবচেয়ে বেশি সমালোচনায় বিদ্ধ করবে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পাবে। সো স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে এই জায়গাটাতে আমার মনে হয় যে বাংলাদেশ ওই ট্রিকটা মিস করে গেছে, যে তাইজুল কিংবা স্পিনার না চালিয়ে 8 উইকেট যাওয়ার পরই পেসারদের এনে ইনিংস শেষ করে দেওয়ার, পাকিস্তানের ইনিংস শেষ করে দেওয়ার, পাকিস্তানকে অল আউট করার সুযোগটা নেওয়া যেত। আনফর্চুনেটলি যে কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণেই হোক, বাংলাদেশ সেই সুযোগটা নেয়নি। এখন দেখার জন্য অপেক্ষা যে এই শেষ 2 উইকেটের অ্যারাউন্ড 50 রানস বাংলাদেশকে সিলেট টেস্টে আদৌ ভোগান্তি দেয় কিনা।